বর্তমানে আমাদের ভারতের সঙ্গে তো বাংলাদেশের সম্পর্ক একেবারেই তিক্ত। এক কথা বলতে গেলে খুবই খারাপ একটা সম্পর্কের মধ্য দিয়ে যাচ্ছে ভারত এবং বাংলাদেশ বর্তমানে। হ্যাঁ, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে। একদিকে আমাদের ভারত পারমাণবিক শক্তিধর দেশ, বিশাল বিশাল ব্যালিস্টিক মিসাইল রয়েছে ভারতের কাছে। অন্যদিকে বাংলাদেশের পার্শ্ববর্তী আরেক দেশ মিয়ানমার, সেই মিয়ানমারের কাছেও কিন্তু দূরপাল্লার মিসাইল রয়েছে, ঠিক আছে, লং রেঞ্জের বেশ পাওয়ারফুল মিসাইল রয়েছে। এখন কথা হচ্ছে মিয়ানমারের সঙ্গেও কিন্তু বাংলাদেশের সম্পর্ক ভালো না, এদিকে আমাদের ভারতের সঙ্গেও ভালো না। যদি মিয়ানমার বা ভারত দুইটা দেশ একসাথে বা দুইটা দেশের যে কোনো একটা দেশ যদি বাংলাদেশের উপর কোনো ধরনের ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করে, তাহলে বাংলাদেশ কি সেটাকে আটকাতে পারবে? এবং সেই অ্যাটাকটা যদি বাংলাদেশের ঢাকা শহরের উপর হয়, তাহলে বাংলাদেশের সামরিক বাহিনীর দ্বারা কি সম্ভব ঢাকা শহরকে নিরাপত্তা দেয়া বা ঢাকা শহরকে ঠিকঠাক রাখা? নাকি বাংলাদেশের সামরিক বাহিনীরা এটাকে আটকাতে পারবে না? হ্যাঁ ভিউয়ার্স, আজকে সেটাই জানবো, পারবে নাকি পারবে না। ভিউয়ার্স, আজকে আমি দ্য নিউজ হাওয়ার ইউটিউব চ্যানেল নিবেদিত একটা গুরুত্বপূর্ণ নিউজ ভিডিওর উপর রিয়াকশন দিতে যাচ্ছি। আর আজকে যে নিউজটার উপর রিয়াকশন দিতে যাচ্ছি, নিউজটার শিরোনামটা আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। নিউজটার শিরোনামটা হচ্ছে কতটা প্রস্তুত বাংলাদেশের সামরিক বাহিনী, এবং নিউজটার থাম্বনেইলে লেখা আছে খুবই সুন্দরভাবে, ঢাকায় হামলা হলে প্রতিরোধের কি উপায়? হ্যাঁ, কি উপায় প্রতিরোধের? ভিউয়ার্স, আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন পোলার ট্রেডস ইউটিউব চ্যানেল। তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটা দেখে বিস্তারিত বিষয়টাকে জেনে আসি। লেটস গেট স্টার্টেড। একদিকে ইরান ইসরায়েল, অন্যদিকে পাকিস্তান আফগানিস্তান, পেছিয়ে নেই ইউক্রেন রাশিয়া। বিশ্বের প্রতিটি প্রান্তেই বাজছে যুদ্ধের দামামা, চলছে শক্তি ও অস্ত্রের প্রদর্শন। এমন পরিস্থিতিতে বাংলাদেশের সামরিক সক্ষমতা নিয়ে জনসাধারণের আগ্রহের কমতি নেই। রক্ষণ না আক্রমণ, কোন দিক থেকে শক্তিশালী বাংলার সেনারা? আধুনিক যুদ্ধের জন্য কতটুকু প্রস্তুত সামরিক বাহিনী, তা নিয়ে মাঝে মধ্যেই চলে চুলচেরা বিশ্লেষণ। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্য বলছে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য 1,60,000। 11,500-এর বেশি আর্মার্ড ভেহিকেলের মধ্যে ট্যাঙ্কের সংখ্যা 320টি। এছাড়াও 56টি সেলফ প্রোপেড আর্টিলারি, প্রায় 550টি টয়েড আর্টিলারি ও 110টি রকেট আর্টিলারি। অন্যদিকে 25,000-এর বেশি সদস্য সমৃদ্ধ নৌবাহিনীতে রয়েছে 7টি ফ্রিগেট, 6টি করভেট, 61টি পেট্রোলিং ভেসেল ও 5টি মাইন ওয়ারফেয়ার শিপ। 2টি মহামূল্যবান সাবমেরিন বাংলাদেশকে পৌঁছে দিয়েছে অনন্য উচ্চতায়। যদিও নৌবাহিনীর ভাণ্ডারে কোনো প্রকার ডেস্ট্রয়ার, এয়ারক্রাফট ক্যারিয়ার কিংবা হেলিকপ্টার ক্যারিং ওয়ারশিপ নেই। বাংলার আকাশ রাখিব মুক্ত, এই স্লোগান নিয়ে যাত্রা করা বিমান বাহিনীর সদস্য সংখ্যা 17,000। 212টি এয়ারপ্লেনের মধ্যে 44টি ফাইটার জেট। এর মধ্যে চীনে নির্মিত F-7 যুদ্ধবিমান আছে 36টি। তৎকালীন সোভিয়েত ইউনিয়নে তৈরি MiG-29 যুদ্ধবিমানের সংখ্যা 8। পাশাপাশি রাশিয়া থেকে কেনা 14টি Yak-130 বিমান রয়েছে, যা মূলত প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়। এমনকি হালকা আক্রমণ চালানোরও সক্ষমতা রাখে। কিন্তু এখানে দুঃখের যে বিষয়টা, চিন্তার যে বিষয়টা, সেটা হচ্ছে বর্তমানে এসে বাংলাদেশের কাছে কিন্তু চতুর্থ প্রজন্ম বা পঞ্চম প্রজন্ম, বুঝতেই তো পারছেন, মানে এটাকে একটা লেভেল, পাওয়ারের লেভেল বলা হয়। এই চতুর্থ বা পঞ্চম প্রজন্মের বর্তমানে অনেক দেশের কাছে কিন্তু পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান রয়েছে। অনেক দেশ, কি বলবো, আমাদের ভারতের কাছে রয়েছে এবং চীনের কাছে রয়েছে, পাকিস্তানের কাছেও কিন্তু রয়েছে, আমেরিকা ওইদিকে আমি যাচ্ছি, কম বেশ বিভিন্ন দেশের কাছে কিন্তু পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান রয়েছে। সেই জায়গা থেকে বাংলাদেশের কাছে নেই। হ্যাঁ, পাওয়ারফুল কোনো যুদ্ধবিমান নেই, এবং বাংলাদেশের কাছে এটা হেলিকপ্টারও নেই। এটা কিন্তু খুবই দুঃখের একটা বিষয়, চিন্তার একটা বিষয়। আর এয়ার ডিফেন্স সিস্টেমের কথা কি বলবো, নেই বললেই চলে, যেটা আছে এটা না থাকার মতোই। তো আপনাদের মতামত অবশ্যই জানাবেন। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। এছাড়াও বিমান বাহিনীর বহরে রয়েছে 65টি হেলিকপ্টার, 17টি কার্গো প্লেন, 86টি ট্রেনিং জেট ও স্পেশাল ড্রাইভের জন্য 4টি এয়ারপ্লেন। বর্তমান বিশ্বের 145টি দেশের মধ্যে সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান 37তম, আর এশিয়ার 45টি দেশের মধ্যে এই অবস্থান 18।
গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স বলছে মুসলিম দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান নবম। এ তালিকায় শীর্ষে থাকা তুরস্ক বিশ্বজুড়ে সামরিক শক্তিতে নবম অবস্থানে রয়েছে। প্রতি বছর 60টি বিষয়ের উপর ভিত্তি করে এই তালিকা প্রকাশ করে globalfirepower.com, যার ভিত্তিতে প্রদান করা হয় পাওয়ার ইন্ডেক্স স্কোর। ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে সামরিক ইউনিটের সংখ্যা, আর্থিক অবস্থান, লজিস্টিক সক্ষমতা ও ভৌগোলিক অবস্থান। সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন। তো ভিউয়ার্স, সম্পূর্ণ নিউজটা দেখার পরে যে বিষয়টা আমি বুঝতে পারলাম, বাংলাদেশের বর্তমান অবস্থা যেটা রয়েছে সেটা বাংলাদেশের জন্য ঠিকঠাক রয়েছে, তবে ইন্টারন্যাশনাল ওয়্যারের দিকে যদি আপনি যান তাহলে বাংলাদেশ খুবই একটা ডাউনের মধ্যে আছে। ঠিক আছে, সামরিক শক্তির দিক থেকে খুবই ডাউনের দিকে আছে। আর বাংলাদেশের যে বিষয়টা আমি সবসময় লক্ষ্য করেছি সেটা হচ্ছে বাংলাদেশ ইচ্ছাকৃতভাবে বা উস্কানিমূলকভাবে কারোর সঙ্গে কোনো ধরনের দ্বন্দ্বে জড়ায় না। ঠিক আছে, এটা বাংলাদেশের একটা এক্সট্রা পাওয়ার বলতে পারেন। বাংলাদেশ আক্রমণ করাতে বিশ্বাস করে না। মানে বাংলাদেশের সামরিক বাহিনীর থেকেও আপনি এই কথাটা কখনো না কখনো শুনেছেন, মানে আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশের বাহিনীগুলো বিশ্বাস করে না। বাংলাদেশ শান্তিপূর্ণ অবস্থায় থাকতে চায় এবং ডিফেন্স করতে চায়। মানে বাংলাদেশের উপর আক্রমণ করছে কিন্তু বাংলাদেশ ডিফেন্স করবে, পরবর্তীতে আক্রমণ করবে, ফার্স্ট আপনাকে কিচ্ছু করবে না। এখন কথা হচ্ছে ডিফেন্স করার ক্ষমতাটাও তো থাকতে হবে। মিয়ানমার থেকে যদি পাওয়ারফুল ব্যালিস্টিক মিসাইল মারা হয় তাহলে সেটাকে মাঝ আকাশে ধ্বংস করে দেওয়ার মতো কোনো প্রযুক্তি কি বাংলাদেশে আছে? একদমই নেই। দেখুন, বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারিতে অনেক পাওয়ারফুল অনেক কিছুই রয়েছে, তবে সেটা দ্বারা মাঝ আকাশে শত্রুপক্ষের কোনো মিসাইল ধ্বংস করে দেওয়ার মতো কিন্তু সেরকম কোনো প্রযুক্তি নেই। এয়ার ডিফেন্স সিস্টেম যেটা রয়েছে সেটা খুবই অল্প রেঞ্জে। ঠিক আছে, সেটাকে কি বলবো, থাকলেও না থাকার মতোই। তো এর দ্বারা কি বুঝতে পারলাম আমরা? এর দ্বারা এটাই বুঝতে পারলাম যে বাংলাদেশের ঢাকা শহর নিরাপদ না। বাংলাদেশের উপর যদি কোনো দেশ আক্রমণ করে তাহলে বাংলাদেশের ঢাকা শহর কিন্তু বাংলাদেশের সামরিক বাহিনীরা নিরাপদ রাখতে পারবে না। তো এই বিষয়গুলো অবশ্যই এখন বাংলাদেশের এই বিষয়গুলো ঠিকঠাক না করলে পরবর্তীতে বাংলাদেশের অবস্থা হয়তো খারাপের দিকে যেতে পারে। কারণ ভবিষ্যৎ যত আসছে, সময় যত আসছে, তত কিন্তু বিভিন্ন বিপদ দিয়ে আসছে প্রতিটা দেশের উপর, এবং সেই বিপদ কাটিয়ে ওঠার জন্য অবশ্যই সামরিক শক্তিকে বৃদ্ধি করতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল বিস্তারিত। যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ভুল কিছু বললাম কিনা। তো ভিউয়ার্স, আজকে সম্পূর্ণ রিঅ্যাকশন ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় থাকে জাস্ট একটা লাইক করবেন। তাহলে বিদায় নিচ্ছি এখানে, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।